প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা আমাদের প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন যে পার্টটা আছে সেটা নিয়ে কথা শুরু করব। সো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা জানি প্যানক্রিয়াসের দুটো পার্ট আছে, একটা এক্সোক্রাইন পার্ট যেখান থেকে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুস সিক্রেট হয়, যে প্যানক্রিয়াটিক অ্যাসিনাইজ সেলগুলো আছে সেখান থেকে। আর এই যে প্যানক্রিয়াটিক অ্যাসিনাইজ সেলগুলো আছে তার মাঝেই আছে হচ্ছে ছোট্ট দ্বীপের মতো, যেখানে বিভিন্ন ধরনের সেল মিলে তৈরি করছে একটা দ্বীপ, যেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কীরকম হয় তাহলে, যদি আমরা তোমাদের হিস্টোলজি যতটুকু যদি মনে থাকে, তাহলে এক একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাইজ সেল এই যদি এইভাবে ঘিরে আছে আমাদের প্যানক্রিয়াটিক অ্যাসিনাইজ সেলগুলো, ঠিক আছে, পুরো এক একটা অংশে পার্টে, যেখান থেকে আমরা জানি প্যানক্রিয়াসের যে ডাইজেস্টিভ যে জুসগুলো সিক্রেশন হয়। এবং এই যে প্যানক্রিয়াটিক অ্যাসিনাইজ সেল দিয়ে ঘিরে থাকার পরে মাঝখানে কিছুটা অংশ দ্বীপের মতো, যারা হচ্ছে একটা দ্বীপ বা আইল্যান্ড তৈরি করে। এই যে জায়গাটা যেখানে বিভিন্ন ধরনের সেল থাকে, এই দ্বীপের মতো যে জায়গাটা, যেটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাইজ সেল দিয়ে ঘেরা থাকে, এইটাকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যেহেতু ল্যাঙ্গারহ্যান্স সাহেব আবিষ্কার করছেন, সেহেতু তার নাম হিসাবে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ বলি আমরা। এবং এখানে আমরা মূলত চার ধরনের সেল পাই। একটা হচ্ছে আলফা সেল, একটা হচ্ছে বিটা সেল, আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, আরেকটা হচ্ছে ডেল্টা সেল। ঠিক আছে, আলফা সেল, বিটা সেল আর হচ্ছে ডেল্টা সেল আর পিপি আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, এই নামগুলো ছিল আগে। এখন কিন্তু আলফা সেল, বিটা সেল এগুলো আমরা বলি না। এই নামগুলোকে আমরা এখন বলি এ সেল, যেটা ছিল আলফা সেল সেটাকে আমরা বলি এ সেল, যেটা ছিল বিটা সেল সেটাকে বলি আমরা বি সেল, যেটা ছিল ডেল্টা সেল সেটাকে বলি ডি সেল, আর যেটা ছিল পিপি সেল যেটাকে বলি এফ সেল। অর্থাৎ এই সেলগুলোর এখন নাম চেঞ্জ হয়ে গেছে, তাই পরীক্ষার হলে বেটার আলফা না বলে এ বলা। এ সেল, বি সেল, ডি সেল এবং এফ সেল কি সিক্রেট করে তাহলে আমরা বললাম এখানে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে আমি চার ধরনের সেল পাচ্ছি এবং এক একটা কালার দিয়ে আমরা একটু দেখাচ্ছি। বেশিরভাগ সেল আমাদের যেমন বিটা সেল, বি সেল, আলফা সেল আর পিপি সেল, ডেল্টা সেল। চারটা কালার দিতে পারছি না, কালার আসছে না। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের ল্যাঙ্গারহ্যান্স সেল মানে আইল্যান্ডস হয়, ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ হয়, তাহলে আমরা কি বললাম, এ সেল অর আলফা সেল, এর থেকে সি সিক্রেট হবে, এর থেকে সিক্রেট হয় গ্লুকাগন। ঠিক আছে, এরপরে সেটা আমরা বললাম বি সেল, আগে বলতাম বিটা সেল। এখান থেকে সিক্রেট হয় আমাদের খুবই জরুরি, যেটা আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইনসুলিন, একমাত্র হরমোন বডিতে যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। তাহলে বি সেল আর বিটা সেল। এরপরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে ডি সেল, আগে যেটাকে বলতো ডেল্টা সেল। ঠিক আছে, যেটা সিক্রেট করে সোমাটোস্ট্যাটিন এবং সর্বশেষ যেটা এখন বলি আমরা এফ সেল, অথবা আগে বলতো পিপি সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সিক্রেট করে, সেজন্য পিপি সেল। তাহলে এটা সিক্রেট করবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে,
তাহলে আমরা বললাম যে এই যে হিস্টোলজিক্যালি আমাদের যে হচ্ছে প্যানক্রিয়াস আছে, তার এক্সোক্রাইন পার্ট আছে এবং এন্ডোক্রাইন পার্ট আছে। এক্সোক্রাইন পার্টের প্যানক্রিয়াটিক অ্যাসিনাল সেলগুলো চারদিকে ঘেরা থাকে, মাঝখানে দ্বীপের মতো যে জায়গায় একটা তৈরি হয়, সেখানে 4 ধরনের সেলের বসবাস। একটা হচ্ছে এ সেল অথবা আলফা সেল, যেটা সিক্রেট করে গ্লুকাগন হরমোন। আরেকটা হচ্ছে বি সেল অর বিটা সেল, সেটা সিক্রেট করে ইনসুলিন। তারপরে হচ্ছে ডি সেল অর ডেল্টা সেল, যেটা সিক্রেট করে সোমাটোস্ট্যাটিন। এবং আলটিমেটলি এফ সেল, যেটা হচ্ছে পিপি সেল, যেটা সিক্রেট করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, আমরা আজকে কথা বলবো আমাদের সবচেয়ে জরুরি যে হরমোনটা, সেটা হচ্ছে ইনসুলিন। সেই ইনসুলিন নিয়ে আমরা এখন কথা বলবো। ইনসুলিন জিনিসটা কি? আমরা জানি ইনসুলিন হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন। আমরা বলেছিলাম যেহেতু গঠনগত দিক থেকে প্রোটিন নেচার, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, সেই জন্য ইনসুলিন হচ্ছে প্রোটিন হরমোন। ঠিক আছে, পলিপেপটাইড হরমোন, যেহেতু এর হচ্ছে 51 অ্যামাইনো অ্যাসিড চেইন দিয়ে তৈরি। 51 অ্যামাইনো অ্যাসিড চেইন, আমরা জানি 100 নিচে হলে সেটা পলিপেপটাইড, আর 100 বা 100-এর অ্যাবভ হলে সেটা প্রোটিন হরমোন হয়। সো যেহেতু 51, তাহলে এটা একটা পলিপেপটাইড হরমোন। কি আছে? মলিকুলার ওয়েট হচ্ছে মাত্র 5808। মলিকুলার ওয়েট ইনসুলিনের 5808। ঠিক আছে, আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন ঠিক আছে, তাহলে ইনসুলিন হচ্ছে 51 অ্যামিনো অ্যাসিডের তৈরি একটা হচ্ছে পলিপেপটাইড হরমোন, যেটার মলিকুলার ওয়েট হচ্ছে 5808। এবং একটা ইনসুলিনের দুটো চেইন থাকে, একটা হচ্ছে আলফা চেইন, একটা হচ্ছে বিটা চেইন। আলফা চেইনে থাকে 21 অ্যামিনো অ্যাসিড, আর বিটা চেইনে হচ্ছে 30 অ্যামিনো অ্যাসিড। তাহলে যদি আমাদের এরকম একটা চেইন চিন্তা করি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এই 21 অ্যামাইনো অ্যাসিড, 21 অ্যামাইনো অ্যাসিড, এটাকে আমরা বলছি আলফা চেইন। আলফা চেইন। এবং আরেকটা চেইন আছে, সেটা হচ্ছে 30 অ্যামাইনো অ্যাসিডের। তাহলে 30 অ্যামাইনো অ্যাসিড 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, একটু বড় করতে হবে এটাকে, 27 28 29 30। ঠিক আছে, তাহলে এই যে 30টা অ্যামাইনো অ্যাসিডের যে চেইন, এই চেইনটাকে আমরা বলতেছি বিটা চেইন। বিটা চেইন, বিটা চেইন। তাহলে 21 অ্যামাইনো অ্যাসিড আছে আলফা চেইনে, আর 30 অ্যামাইনো অ্যাসিড আছে বিটা চেইনে। এবং এরা হচ্ছে সালফার বন্ড দ্বারা হচ্ছে এরা ডাবল সালফাইড বন্ড, যেটা আমরা বলছি ডাবল সালফাইড বন্ড দিয়ে সাধারণত এই হচ্ছে আলফার সাথে বিটাটা অ্যাটাচ অবস্থায় থাকে। ঠিক আছে, 21 অ্যামিনো অ্যাসিড আলফা চেইন উপরে লিখে দিই, তাহলে এদিকে আমাদের বন্ডটা দেখতে সুবিধা হবে। এখানে যেটা আলফা চেইন এবং বিটা চেইনের মাঝখানে হচ্ছে এস এ ডাবল সালফাইড বন্ড দিয়ে হচ্ছে দুটো আটকানো অবস্থায় থাকে, আলফা চেইন এবং বিটা চেইনটা। এটা হচ্ছে একটা নর্মাল যে ইনসুলিন, অ্যাক্টিভ যে ইনসুলিন, সে ইনসুলিনের স্ট্রাকচার 51 অ্যামিনো অ্যাসিড, তার মধ্যে দুটো চেইন, একটা হচ্ছে আলফা চেইন যেটাতে আছে 21 অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে বিটা চেইন যেটাতে আছে 30 অ্যামিনো অ্যাসিড। এবং এরা হচ্ছে দুটো ডাবল সালফাইড অ্যাসিড বন্ড দিয়ে আটকানো থাকে। হ্যাঁ, আটকানো অবস্থায় থাকে। এখন কথা হচ্ছে যে ইনসুলিন যে আমরা যে হচ্ছে ইনসুলিন নর্মালি এই ইনসুলিনের হাফ লাইফ কত, খুবই শর্ট অ্যাক্টিং একটা হচ্ছে হরমোন, যেটার হাফ লাইফ হচ্ছে মাত্র 5 মিনিটস। এর হাফ লাইফ হচ্ছে মাত্র 5 মিনিটস। এবং নর্মালি প্লাজমা লেভেল হচ্ছে 10 মাইক্রো ইউনিট পার ml, 10 মাইক্রো ইউনিট পার ml। তাহলে ব্লাডে থাকে মাত্র 10
মাইক্রো ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট পার ml হিসেবে। কিন্তু এই যে ইনসুলিন 51 অ্যামাইনো অ্যাসিড সেই হিসেবেই কি তারা সিনথেসিস হয়? তাহলে প্রোডাকশন অফ ইনসুলিন, ইনসুলিন কীভাবে তৈরি হয় আমরা নর্মালি জানি, যেহেতু এটা পলিপেপটাইড হরমোন স্বাভাবিক এটা হচ্ছে সেই প্রোটিন সিনথেসিসের মতো করে তৈরি হবে, তাই তো? তাহলে প্রোটিন সিনথেসিস হয় কোথায়? আমরা সবাই জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে প্রোটিন সিনথেসিস হয়, ঠিক আছে? যখন এ যদি সেল হয়, ঠিক আছে, মনে করি এটা হচ্ছে আমাদের বিটা সেল, ঠিক আছে? এই বিটা সেলের মধ্যে আছে আমার সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে যখন হচ্ছে স্টিমুলেটেড হবে, যখন ইনফরমেশন আসবে যে ইনসুলিন তৈরি করতে হবে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ইনসুলিন তৈরি করবে। কোথায়? একটা বড় সড়ো একটা ইনসুলিন তৈরি করবে, এর নাম হচ্ছে প্রি ইনসুলিন, ঠিক আছে? প্রি ইনসুলিন একটা বড় সড়ো হচ্ছে ইনসুলিন তৈরি হবে, যেটার নাম হচ্ছে প্রি ইনসুলিন। এবং এই যে প্রি ইনসুলিন আমরা দেখলাম যে ইনসুলিনের মলিকুলার ওয়েট হচ্ছে মাত্র 5808, কিন্তু যখন প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইনসুলিন তৈরি করে, ঠিক আছে, সিনথেসাইজ করবে, ঠিক আছে, সেই সময় এটার মলিকুলার ওয়েট থাকে 11500। তাহলে মলিকুলার ওয়েট হচ্ছে 11500, 5800, আর এখানে ছিল 11500 মলিকুলার ওয়েট, ঠিক আছে? তারপরে আমরা স্বাভাবিকভাবে জানি যে যখনই একটা প্রোটিন তৈরি হচ্ছে তখন এটা কোথায় চলে যাবে? গলগি কমপ্লেক্সে যাবে। এটা কিসের জন্য? প্যাকেজিং হওয়ার জন্য। সো এটা যাবে গলগি কমপ্লেক্স। এই গলগি কমপ্লেক্সে প্রি ইনসুলিন যেটা আছে, এই প্রি ইনসুলিনটা চলে আসবে গলগি কমপ্লেক্স। আর গলগি কমপ্লেক্স আমরা জানি যে এটা হচ্ছে প্যাকেজিং সেন্টার। এই গলগি কমপ্লেক্সে যখন হবে প্রি ইনসুলিন থেকে এটা কনভার্ট হচ্ছে 11500, সেখান থেকে এটা কনভার্ট হয়ে এটা ভেঙে ছোট হয়ে তৈরি হবে প্রো ইনসুলিন, ঠিক আছে? তাহলে গলগি কমপ্লেক্স এটা হচ্ছে প্রো ইনসুলিন। তাহলে প্রথমে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে, যখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এটা তৈরি হচ্ছে, সেখানে এটা হচ্ছে অনেক বড় আকারের, যেটার নাম হচ্ছে প্রি ইনসুলিন, ঠিক আছে? এই প্রি ইনসুলিনের মলিকুলার ওয়েট হচ্ছে 11500। তারপরে এটা হচ্ছে আবার ছোট হবে গলগি কমপ্লেক্সে না, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই হবে। সেটা হচ্ছে প্রো ইনসুলিন, যেটার মলিকুলার ওয়েট হবে 9000, ঠিক আছে? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফার্স্ট যখন ইনসুলিনটা তৈরি করা শুরু করলো তখন হবে একটা লার্জ সাইজের ইনসুলিন, যেটার নাম হচ্ছে প্রি ইনসুলিন। এটার মলিকুলার ওয়েট হচ্ছে 11500। তারপরে এটা ভেঙে একটু ছোট আকারে হবে, যেটার নাম হবে প্রো ইনসুলিনের আগের ফর্ম প্রো ইনসুলিন, এবং তখন তার মলিকুলার ওয়েট হবে 9000। এবং এই সময় এই অবস্থায় তার তিনটা চেইন থাকবে, সেটা হবে এই যে বললাম আলফা বিটা সিস্টেম, এ বি সি, তিনটা চেইন, ঠিক আছে? এ চেইন, বি চেইন এবং সি চেইন, ঠিক আছে? এ চেইন, বি চেইন, সি চেইন, এই তিনটা চেইন দিয়ে, অর্থাৎ আমরা আগে যেটা দেখেছিলাম এ আর বি দুটো চেইন, এটার সাথে আরেকটা চেইন থাকে যেটা হচ্ছে সি চেইন, ঠিক আছে? এই তিনটা চেইন মিলে 9000 মলিকুলার ওয়েটের প্রি ইনসুলিন তখন গলগি কমপ্লেক্সে ঢুকবে। এই প্রি ইনসুলিন যখন গলগি কমপ্লেক্সে ঢুকবে, গলগি কমপ্লেক্স এটাকে প্যাকেজ করে একটা হচ্ছে ভেসিকল তৈরি করে দিবে, এবং এই ভেসিকলের ভিতরে
প্রো ইনসুলিনটা ভাঙবে, ভেঙে ইনসুলিন আর সি চেইন, যেটাকে সি পেপটাইড বলি, এই ইনসুলিন এবং সি চেইন, এ আর বি চেইনটা থেকে ইনসুলিন হিসেবে থাকবে এবং সি চেইনটা আলাদা হয়ে যাবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথমে প্রি প্রো ইনসুলিন তৈরি হলো, যেটার মলিকুলার ওয়েট 11,500। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন প্রি প্রো ইনসুলিন তৈরি হলো, সেটা আবার ভাঙে ছোট হলো, ছোট আকার হলো, হওয়ার পর এটার নাম হলো প্রো ইনসুলিন, যেটার মলিকুলার ওয়েট হচ্ছে 9,000 এবং এটাতে থাকে 3টা চেইন, এ চেইন, বি চেইন, সি চেইন। ঠিক আছে, এ চেইন আমরা জানলাম 21টা অ্যামাইনো অ্যাসিড, বি চেইন যেটা হচ্ছে 30 অ্যামাইনো অ্যাসিড, আরেকটা হচ্ছে সি চেইন। ঠিক আছে, এই কানেক্টিং চেইন অথবা সি চেইন, ঠিক আছে, এই 3টা চেইন দিয়ে তৈরি করা থাকে। এবং এই যে সি চেইনটা যখন গলগি কমপ্লেক্সে আসে প্রি প্রো ইনসুলিন, তখন গলগি কমপ্লেক্স এটাকে একটা ভেসিকল তৈরি করে এবং এই ভেসিকলের ভিতরে প্রো ইনসুলিনটা ভেঙে ইনসুলিন এবং সি চেইন অথবা সি পেপটাইডে পরিণত হয়, অর্থাৎ এ আর বি চেইন থেকে যায়, সি চেইনটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, এই সি চেইনটা তখন আলাদা হয়ে যায় এবং এটা সিক্রেটরি ভেসিকলস হিসেবে রয়ে যায়। যখন ইনসুলিন বিটা সেল যখন ইনসুলিন সিক্রেশন করবে, এটা মনে রাখতে হবে, বিটা সেল যখন ইনসুলিন সিক্রেশন করে, প্রতিবার ইনসুলিনের সাথে কিন্তু এই সি পেপটাইড যেটা, সি চেইন যেটা, সেটা কিন্তু সিক্রেশন হবে এবং একই হারে হবে। অর্থাৎ ইনসুলিন যে পরিমাণে হবে, সি পেপটাইডও হচ্ছে সেই পরিমাণে সিক্রেটেড হবে। এটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুব জরুরি একটা ইনফরমেশন। যাদের ডায়াবেটিস আছে তাদের আসলে ইনসুলিন কতটুকু কাজ সিক্রেশন হচ্ছে বডিতে বা হচ্ছে না, এটা জানার জন্য হচ্ছে এই সি পেপটাইডটা খুব জরুরি। আমরা একটু যদি আবার জানি না তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, আবার একটু যদি রিভিউ করি, আমরা বলছিলাম যে ইনসুলিনের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। কোথায় হবে? এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন যেভাবে সিনথেসিস করে সেভাবেই সে সিনথেসিস করবে প্রথমে একটা বড় চেইন, যেটার নাম হচ্ছে প্রি প্রো ইনসুলিন। এটার অ্যামাউন্ট থাকে 11,500 মলিকুলার ওয়েট। এই 11,500 প্রি প্রো ইনসুলিনটা ভেঙে হবে আরেকটু ছোট, যেটার নাম হবে প্রো ইনসুলিন। এই প্রো ইনসুলিন থাকা অবস্থায় এটার মধ্যে 3টা চেইন থাকে, এ চেইন, বি চেইন এবং সি চেইন। এ চেইন, বি চেইন, সি চেইন, এই এ চেইন, বি চেইন এবং সি চেইন মিলানো যে অংশটা প্রো ইনসুলিন, এটার মলিকুলার ওয়েট হচ্ছে 9,000। এরপরে এটা গলগি কমপ্লেক্সে জমছে, গলগি কমপ্লেক্স এটাকে একটা প্যাকেজ করবে। এই প্যাকেজের সময় সে কী হবে, প্রি ইনসুলিন যেটা সেটা ভেঙে যাবে, ভেঙে কী হবে, ইনসুলিন এবং সি পেপটাইড সেটা হিসেবে থেকে যাবে, অর্থাৎ সি চেইনটা এ আর বি থেকে আলাদা হয়ে যাবে। এবং এই অবস্থায় এই ভেসিকেলের মধ্যে এরা থাকবে। যখন আমার স্টিমুলেশন যাবে তখন হচ্ছে এই ইনসুলিনটা অ্যালং উইথ দ্য সি চেইন আর সি পেপটাইড সেটা হচ্ছে সিক্রেশন হবে। তাহলে বডিতে যে পরিমাণ ইনসুলিন সিক্রেশন হবে ঠিক একই পরিমাপে কিন্তু সি পেপটাইডও হচ্ছে সিক্রেশন হবে। ফলে আমরা দেখব যখন যে সকল রোগীরা, ডায়াবেটিস রোগীরা হচ্ছে ইনসুলিন নেয়, বাইরে থেকে ইনসুলিন যাদেরকে দেয়া হচ্ছে, সেই সব পেশেন্টের আসলে বিটা সেল কাজ করছে কিনা, আসলে ইনসুলিন সিক্রেশন হচ্ছে কিনা, এইটা জানা মুশকিল হয়ে যায়। যেহেতু আমরা বাইরে থেকে তার এক্সোজেনাস ইনসুলিন দিচ্ছি, তাহলে বুঝতে পারি না যে আসলে তার বিটা সেল একেবারেই কাজ করছে না কিছু কিছু কাজ করছে। এইটা জানতে হলে যদি আমরা এই ইনসুলিন মেজার করে আমরা বুঝে পাবো না, যেহেতু আমরা এক্সোজেনাস ইনসুলিন দিচ্ছি তাহলে ইনসুলিনের অ্যামাউন্টটা একটু প্রবলেম হবে। সেই জন্য যদি আমরা সি পেপটাইডটা মেজার করি তাহলে কিন্তু বুঝতে পারবো সি পেপটাইডের অ্যামাউন্ট যদি বেশি থাকে তার মানে ইনসুলিন সিক্রেশন বেশি হচ্ছে, যদি সি পেপটাইডের অ্যামাউন্ট একেবারে কম থাকে তার মানে তার বিটা সেল একেবারেই কম ইনসুলিন সিক্রেট করতেছে। এটা একটু মনে রাখার বিষয়। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যারা কাজ করবে তাদের জন্য খুব জরুরি। আন্ডার গ্র্যাজুয়েটে তোমাদের পরীক্ষায় প্রফে হয়তো ভাইবা মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে, একটু যারা পারবে তাদের ক্ষেত্রে। সো যে পরিমাণ ইনসুলিন সেই পরিমাণে সি পেপটাইড। তাহলে আমরা কীভাবে বললাম, একটু যদি আমরা স্ট্রাকচারটা করি তাহলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। আমরা বলেছিলাম যে ইনসুলিন হচ্ছে দুটো চেইন, ইনসুলিনের চেইন এই 21 অ্যামাইনো অ্যাসিড, 30 অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে এ চেইন, এটা হচ্ছে বি চেইন। এই দুইটা চেইন হচ্ছে আমরা জানি সালফাইড বন্ড দিয়ে আটকানো আছে। ঠিক আছে, এবং এই এ চেইন এবং বি চেইনের মাঝখানে আরেকটা চেইন হচ্ছে এদের কানেক্টিং হিসেবে, অর্থাৎ এখান থেকে শুরু করে
এই পর্যন্ত। এটা হচ্ছে সি চেইন। এই চেইনটা হচ্ছে এই এ থেকে শুরু হবে, বিতে এসে লিঙ্ক করবে, অর্থাৎ এ আর বি এর সাথে কানেক্টর হিসেবে কিন্তু থেকে যাচ্ছে হচ্ছে সি চেইনটা। তো যখন হচ্ছে প্রোইনসুলিন থেকে যখন ইনসুলিন তৈরি হবে, সেই প্রোইনসুলিন থেকে যখন ইনসুলিন তৈরি হচ্ছে তখন এই সি পেপটাইডটা আলাদা হয়ে যাবে। ফলে যে ভেসিকলসটা আমরা পাবো, সেই ভেসিকলসটার মধ্যে কি থাকবে? যে ভেসিকলটা আমরা পাবো, ওই ভেসিকলের মধ্যে আমরা পাবো ইনসুলিন, তাই না? তাহলে ইনসুলিন আমরা কিভাবে আঁকছিলাম? দুটো চেন দিয়ে। এটা একটু আলাদা চেক কালার করলে মনে হয় বুঝতে পারবে তোমরা। তাহলে এইখান থেকে সি চেইনটা হচ্ছে কানেক্ট করবে এর সাথে বিকে, এটা হচ্ছে সি চেইন। তাহলে এখানে আমাদের যখন ভেসিকল তৈরি হবে, সেখানে এ চেইন, বি চেইন, এ বি, এটা হচ্ছে 21টা, এটা 30টা, আর এই সি চেইনটা আলাদা থাকবে। ভেসিকলের মধ্যে এখানে এটা হচ্ছে ইনসুলিন, আর এই যেটা এটা হচ্ছে সি পেপটাইড, ঠিক আছে, সি পেপটাইড। তাহলে বেসিক্যালি কিন্তু ইনসুলিন এবং সি পেপটাইড দুটো একসাথে থাকতেছে। যখন স্টিমুলেশন আসতেছে তখন কিন্তু হচ্ছে দুটো একই সাথে সিক্রেশন হচ্ছে, ইনসুলিনও সিক্রেশন হচ্ছে, সি পেপটাইডও সিক্রেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে কিভাবে কাজ করে? হাউ ইনসুলিন ওয়ার্ক, মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন। মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন বুঝতে হলে ইনসুলিনের রিসেপ্টর বুঝতে হবে। ইনসুলিন রিসেপ্টরটা অন্যান্যদের যে ইনসুলিন রিসেপ্টর আছে হরমোনের, সেই রিসেপ্টরের চেয়ে একটু আলাদা, কারণ অন্যদের রিসেপ্টর হচ্ছে সোজাসুজি, একটা সোজা রিসেপ্টরের সাথে এসে হরমোন বাইন্ড করা যায়, কিন্তু ইনসুলিনের যে রিসেপ্টর, এই রিসেপ্টরের আবার দুইটা ইউনিট। অর্থাৎ যদি এটা আমার সেল মেমব্রেন হয়, এটা যদি সেল মেমব্রেন হয়, সেই ইনসুলিনের যে রিসেপ্টর তার হচ্ছে আবার দুইটা ইউনিট আছে। একটা হচ্ছে মেমব্রেনের সাথে আটকানো, মেমব্রেনের সাথে, একটা হচ্ছে মেমব্রেনের বাইরে। এই দুইটা সাব ইউনিটে ভাগ থাকে এবং এরা হচ্ছে কানেক্টেড থাকে সালফাইড বন্ড দিয়ে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে ইউনিট, যেটার নাম হচ্ছে আলফা ইউনিট এবং বিটা ইউনিট। তাহলে এটা হচ্ছে ইনসুলিনের একটা রিসেপ্টর, যে রিসেপ্টরের উপর ইনসুলিন কাজ করে, এবং এই ইনসুলিন রিসেপ্টরের হচ্ছে দুইটা করে পার্ট, হ্যাঁ, দুইটা পার্ট। আমি এখানে দুটো ছবি এঁকে রাখছি, ঠিক আছে? ইনসুলিনের যে রিসেপ্টর আলফা এবং বিটা, এবং তারা হচ্ছে সালফাইড বন্ডের মাধ্যমে পরস্পরের সাথে কী করে অ্যাটাচ থাকে। এই যেটা সেলের বাইরের পার্ট, সেল মেমব্রেনের বাইরের পার্ট কিন্তু ইন্টারকানেক্টেড হওয়ার ফলে এখানে যখন ইনসুলিন এসে বাইন্ড করবে তখন কিন্তু এই অংশটা বিটা সেলটাও স্টিমুলেটেড হবে, একই রকমভাবে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সো সেল মেমব্রেন, এটা সেল মেমব্রেন, ঠিক আছে? তাহলে ইনসুলিন যখন এসে বাইন্ড করলো, আলফা পার্ট বাইন্ডিং সাইড দিয়ে দিই, এই তাহলে এ হচ্ছে আমার ইনসুলিনের রিসেপ্টর। যখন ইনসুলিন এসে বাইন্ড করছে, ইনসুলিন যখন এসে বাইন্ড করছে তখন হচ্ছে এই বিটা পার্ট অফ দ্য যে রিসেপ্টর সেটা স্টিমুলেটেড হবে, এবং এটা কি করবে, এটাকে করবে হচ্ছে ট্রায়োসিন কাইনেজ, ঠিক আছে? ট্রায়োসিন কাইনেজ এই এনজাইম একে অ্যাক্টিভেটেড করছে, ট্রায়োসিন কাইনেজকে অ্যাক্টিভেটেড করছে। ট্রায়োসিন কাইনেজ যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়
তখন হচ্ছে এটা হচ্ছে আইআরএস বলি এটাকে আমরা, সেটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট, আইআরএস। ঠিক আছে, ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট, আইআরএস। আইআরএস হয় যেটা ফসফোরাইলেশন অফ এনজাইমস করবে, ফসফোরাইলেশন অফ এনজাইমস করবে। এটা করবে হচ্ছে ফসফোরাইলেশন অফ এনজাইম। আমরা জানি প্রোটিন, এনজাইম, প্রোটিন, হরমোনগুলো ফসফোরাইলেশনের মাধ্যমে কাজ করে। সো ফসফোরাইলেশন অফ এনজাইমস। তাহলে আমরা বললাম যে যখন আমরা জানি যে ইনসুলিনের যে রিসেপ্টর তার দুইটা ইউনিট আছে, একটা আলফা ইউনিট, একটা বিটা ইউনিট। বিটা ইউনিটটা সেল মেমব্রেনে থাকে, আলফা ইউনিটটা সেলের মেমব্রেনের বাইরে থাকে এবং এটা ইন্টারকানেক্টেড থাকে সালফাইড বন্ড দিয়ে। যখন ইনসুলিন এসে বাইন্ড করে রিসেপ্টরের যেটা বাইরে আছে সেই পার্টের সাথে, আলফা পার্টের সাথে, যখন ইনসুলিন বাইন্ড হয় অটোমেটিক্যালি কিন্তু সেল মেমব্রেনের সাথে যে বিটা ইউনিট আছে সেই বিটা ইউনিট কিন্তু স্টিমুলেটেড হয়ে যায় এবং সে কী করবে, ট্রায়োসিন কাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেট করে, যেটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট তৈরি করবে এবং যেটা ফসফোরাইলেশন অফ ডিফারেন্ট এনজাইমস ইন দ্য সেল মেমব্রেন করবে, ফসফোরাইলেশন অফ দ্য সেল মেমব্রেন। এবং এই ফসফোরাইলেশন অফ দ্য এনজাইমসের কারণে তার যে অ্যাকশন শুরু হয়ে যাবে। কি কি অ্যাকশন করবে ওভারঅল যদি আমরা চিন্তা করি, যখনই হচ্ছে এই আইআরএস তৈরি হবে, ফসফোরাইলেশন অফ এনজাইম হবে, এখানে যে ইনসুলিনের যে গেট, গ্লুকোজ ট্রান্সপোর্টের যে গেট, সেই গেট খুলে যাবে, অর্থাৎ গ্লুকোজ ঢোকা শুরু হবে সেলের ভিতরে, অর্থাৎ গ্লুকোজ আপটেক শুরু হয়ে যাবে। তাহলে গ্লুকোজের এন্ট্রি শুরু করে দিবে, গ্লুকোজ আপটেক বাই দ্য সেল যেটা, সেটা শুরু করবে। সো গ্লুকোজ ট্রান্সপোর্ট করবে, গ্লুকোজ ট্রান্সপোর্ট করবে। ঠিক আছে, তারপরে কি করবে, প্রোটিন সিনথেসিস করবে। কিভাবে করবে আমরা সব ডিটেলস একটু দেখব। প্রোটিন সিনথেসিস করবে, এটা ওভারভিউটা একটু দেখাচ্ছি। তাহলে প্রোটিনের ওপর, গ্লুকোজের ওপর কী করবে, গ্লুকোজের ট্রান্সপোর্ট বাড়াবে এবং অন্যান্য কাজ করবে যেটা আমরা দেখব। প্রোটিনের ওপর প্রোটিন সিনথেসিস করবে। ফ্যাটের ওপর কী করবে, ফ্যাট সিনথেসিস করবে, ফ্যাট সিনথেসিস করবে। তারপরে কি করবে, গ্রোথ করাবে। ওভারঅল যেহেতু প্রোটিন ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে, গ্রোথ করাবে, জিন এক্সপ্রেশন করবে। সো গ্রোথ অফ দ্য বডি অ্যান্ড জিন এক্সপ্রেশন নতুন এক প্রোটিন তৈরি করছে, এক্সপ্রেশন হচ্ছে। এটা একটা ওভারভিউ অফ দ্য ফাংশন অফ অ্যাকশন অফ দ্য ইনসুলিন। তাহলে যেটা আমরা একটু যদি ওভারভিউ করি, সেটা হচ্ছে আমরা বললাম যে ইনসুলিনের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের দুটো পার্ট থাকে, দুটো ইউনিট থাকে, একটা হচ্ছে আলফা ইউনিট, একটা হচ্ছে বিটা ইউনিট। বিটা ইউনিটটা সেল মেমব্রেনের গায়ে অ্যাটাচ অবস্থায় থাকে আর আলফা ইউনিটটা সেল মেমব্রেনের বাইরে থাকে এবং এই আলফা এবং বিটাটা সালফাইড বন্ডের সাথে আটকানো থাকে। যখন ইনসুলিন এসে যখনই বাইন্ড করতেছে যে আউটার পার্টে আলফা ইউনিটের সাথে, যখনই বাইন্ড করার ফলে যেহেতু এরা কানেক্টেড, বিটা পার্ট অফ দ্য রিসেপ্টর অটোমেটিক্যালি স্টিমুলেটেড হচ্ছে এবং স্টিমুলেটেড হয়ে টায়ারসিন কাইনেজ এনজাইমের হেল্প নিয়ে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট তৈরি করছে এবং ডিফারেন্ট টাইপস অফ ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট তৈরি হয়। ঠিক আছে, যেটা বিভিন্ন এনজাইমকে ফসফোরাইলেশন করবে এবং সেলুলার যে ফাংশনগুলো সেগুলো করবে, যেটা আমরা প্রোটিন হরমোনের নেচার অনুযায়ী আমরা দেখেছিলাম। ফসফোরাইলেশনের মাধ্যমে তারা নতুন প্রোটিন তৈরি করতে পারে, বিভিন্ন এনজাইমকে অ্যাক্টিভেটেড করে বিভিন্ন ধরনের কাজ করাতে পারে। সো তাহলে এর মধ্যে কী করে ফেলবে, যখনই এটা তৈরি হচ্ছে অলরেডি যে মেমব্রেনে যে গ্লুকোজের যে ট্রান্সপোর্টের যে রাস্তা, ঠিক আছে, সেই চ্যানেল কিন্তু খুলে যায়, সেলের ভিতরে গ্লুকোজ ঢুকা যায়, গ্লুকোজ আপটেক শুরু হয়ে যাবে। একই সাথে তার মানে গ্লুকোজ ট্রান্সপোর্ট করাবে। তারপর কি প্রোটিনের উপর কাজ করে প্রোটিন সিনথেসিস করা, ফ্যাটের উপর কাজ করে ফ্যাট ডিপোজিশন করা, ফ্যাট সিনথেসিস করানো এবং আলটিমেটলি সব কিছু করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি করবে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি যে কিভাবে এটা কাজ করে,
এবং এই যে আমরা বললাম ইনসুলিন এসে বাইন্ড করবে, ইনসুলিন যে বাইন্ড করবে, ইনসুলিনের স্টিমুলেটর কে হবে? ইনসুলিন যে বিটা সেল থেকে সিক্রেট হচ্ছে, সেই বিটা সেল থেকে সিক্রেটের স্টিমুলেটর কারা? কি কারণে ইনসুলিন সিক্রেশন হবে? প্রথম কথা, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, অর্থাৎ আমার ব্লাডে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড, আমার বডিতে যদি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ইনক্রিজ সিরাম পটাশিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল। কারণ ইনসুলিন মনে রাখবো, আমরা দেখব ইনসুলিন কিন্তু পটাশিয়ামকে সেলের ভিতর ঢুকাতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল থাকলে, অ্যামাইনো অ্যাসিড লেভেল যদি বেশি থাকে, যদি হচ্ছে পটাশিয়ামের লেভেল বেশি থাকে, এবং আমরা যদি এক্সারসাইজ করি, এক্সারসাইজ, এই সব কিছু স্টিমুলেটেড করবে ইনসুলিন সিক্রেশনের জন্য। এই যে ইনসুলিনের অ্যাকশন, এই অ্যাকশনগুলোকে আমরা টাইম অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করব, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যাকশন হিসেবে কিছু কিছু অ্যাকশন ইমিডিয়েটলি অর্থাৎ র্যাপিডলি হয়ে যাবে সেকেন্ডসের মধ্যে, এটাকে বলা র্যাপিড অ্যাকশন। সেকেন্ডস, উইদিন সেকেন্ডসের মধ্যে হচ্ছে এই ফাংশনগুলো ইনসুলিন করে ফেলবে। কি কি কাজ সেকেন্ডের মধ্যে হবে? র্যাপিড অ্যাকশন, এই লিস্টটা তোমরা জ্ঞানে পাবে। র্যাপিড অ্যাকশন উইদিন সেকেন্ডস, তাহলে র্যাপিড অ্যাকশন সেকেন্ডসের মধ্যে করবে, উইদিন সেকেন্ডস। ইনসুলিন বাইন্ড করা মাত্র হচ্ছে সেকেন্ডসের মধ্যে হচ্ছে এই কাজগুলো হবে। কি কি? ট্রান্সপোর্ট, অবশ্যই যেটা আমরা প্রথমে বললাম যে কোনগুলো স্টিমুলেটর, সেই কথাটা মনে রাখলেই হবে। স্টিমুলেটর কি? সিরাম ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া, অ্যামাইনো অ্যাসিড লেভেলের বেড়ে যাওয়া, পটাশিয়াম বেড়ে যায়, তাহলে সেকেন্ডের মধ্যে সে কাজ হচ্ছে এগুলোকে ঠেলে সেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া। এটাই হচ্ছে তার সেকেন্ডসের মধ্যে প্রথম চিন্তা, এদেরকে ঠেলে এখন সেলের ভিতরে ঢুকাতে হবে। সো ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ increase transport of glucose, কি কি কার ট্রান্সপোর্ট করবে? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়াম আয়ন কোথায় ঢুকাবে? ইনসুলিন সেন্সিটিভ সেল। কোনগুলো ইনসুলিন সেন্সিটিভ সেল? তাহলে আমাদের জানতে হবে ইনসুলিন সেন্সিটিভ সেল। ইনসুলিন সেন্সিটিভ সেল হচ্ছে তাহলে ইনটু ইনসুলিন সেন্সিটিভ সেলস। তাহলে ইনসুলিন সেন্সিটিভ সেল কি কি আছে? ইনসুলিন সেন্সিটিভ সেল প্রথমেই হচ্ছে মাসল, সেকেন্ড লিভার, ফার্স্টে লিভার দেওয়া উচিত ছিল, লিভার, আর 3 নম্বর অ্যাডিপোজ টিস্যু, ঠিক আছে? এরা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ সেল, অর্থাৎ ইনসুলিন এদের উপরে কাজ করে, সেলের ভিতরে গ্লুকোজ ঢুকানো, অ্যামাইনো অ্যাসিড ঢুকানো, এইসব কাজগুলো করবে। তাহলে মাসল, লিভার, অ্যাডিপোজ টিস্যু এরা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ সেল। তার মানে ব্রেনে কিন্তু ইনসুলিন লাগে না গ্লুকোজ ঢুকানোর জন্য, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো মাসল, লিভার, অ্যাডিপোজ টিস্যু এরা হচ্ছে ইনসুলিন সেন্সিটিভ সেল। তাই আমরা বললাম উইদিন র্যাপিড অ্যাকশন, সেকেন্ডসের মধ্যে ইনসুলিন যখনই বাইন্ড করবে তখনই সে ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম আয়ন ইনটু দ্য ইনসুলিন সেন্সিটিভ সেল, সেলের ভিতরে এগুলোকে ঢুকিয়ে দেবে। এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন, এটা হচ্ছে র্যাপিড অ্যাকশন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন। ইন্টারমিডিয়েট অ্যাকশন কি? মিনিটসের মধ্যে কাজ হবে, তখন একটু সময় নেবে। তাহলে কী করবে? যে কাজগুলো করতে তার একটু সময় লাগবে, যেমন প্রোটিন সিনথেসিস করে নতুন প্রোটিন তৈরি করবে, প্রোটিন ভাঙাটাকে আটকাবে, তাহলে ইনহিবিট ডিগ্রেডেশন অফ দ্য প্রোটিন ডিগ্রেডেশন। তারপরে কি?
গ্লাইকোলাইটিক অ্যাক্টিভেশনের মাধ্যমে গ্লাইকোজেন সিনথেসিস বাড়াবে। আর এটা কি গ্লুকোনিওজেনেসিস হচ্ছে যাতে না হয় সেটার জন্য যে ফসফোরাইলেজ এনজাইম তাকে ইনহিবিশন করবে। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাকশন, ইন্টারমিডিয়েট অর্থাৎ মিনিটসের মধ্যে হবে। ইন্টারমিডিয়েট অ্যাকশন অর্থাৎ হচ্ছে মিনিটসের মধ্যে হবে। একটু মিনিটসের আগে বলার উচিত যে ইনসুলিন আসলে কাজটা কি। আমরা বললাম যে ইনসুলিন একমাত্র হরমোন যার কাজটা হচ্ছে ব্লাডের গ্লুকোজ কমানো। আমরা দেখছি বিভিন্ন হরমোন, আরও দেখব, সব হরমোনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াক, সেটা গ্রোথ হরমোন হোক, থাইরয়েড হরমোন হোক, আমরা পরে অ্যাডেনোকর্টিক্যাল হরমোন দেখব, সেটা হোক, কর্টিসল হোক, তারা সবাই মিলে গ্লুকাগন করবো, সেখানেও দেখবো সবাই মিলে যুদ্ধ করছে ব্লাডে কীভাবে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেওয়া যায়। ঠিক আছে, কিন্তু এই যে ব্লাড গ্লুকোজ লেভেল খুব বেড়ে যাওয়ার যে বডির যে ক্ষতি, সবসময় গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া যে ক্ষতি, সেই ক্ষতিটাকে বাঁচাতে হলে কী করতে হবে? গ্লুকোজ তো ব্লাডে রেখে লাভ নেই, গ্লুকোজ ব্লাডে রাখার কোনো প্রয়োজন নেই। গ্লুকোজকে কোথায় ঢুকাতে হবে? সেলের ভিতরে, কারণ গ্লুকোজ যতক্ষণ পর্যন্ত সেলের ভিতরে না ঢুকবে গ্লুকোজ ভাঙবে না, ভেঙে শক্তি অর্জন হবে না। তাহলে আমার যে প্রথম কথায় এনার্জি পেতে হবে, আমার এই এনার্জিকে তৈরি করার জন্যই তো আমার খাবার খাওয়া। আমার খাদ্য গ্রহণের উদ্দেশ্য হচ্ছে শক্তি পাওয়া। তো গ্লুকোজ যদি ব্লাডে থেকে যায় সে আমাকে শক্তি দিতে পারবে না, এটা যখন সেলের ভিতরে ঢুকবে, ভাঙবে, তখনই এটা আমাকে শক্তি দিতে পারবে। তাহলে এই ব্লাডে গ্লুকোজ বেশি লেখে কোনো লাভ হয় না, এটাকে যখন আমি সেলের ভিতরে ঢুকাতে পারবো তখনই আমি এটা ভেঙে শক্তি অর্জন করতে পারবো। ঠিক আছে, এই উদ্দেশ্যটার জন্যই কিন্তু ইনসুলিন হরমোনটা তৈরি হচ্ছে বডিতে। এবং এই যে একমাত্র পুরো স্রোতের বিপরীতে গিয়ে, সব হরমোনের বিপরীতে গিয়ে ইনসুলিন একমাত্র হরমোন যে হচ্ছে সব কিছুকে সেলের ভিতর ঢুকাচ্ছে। তো এই যে আমরা বললাম ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, কিভাবে কমাবে, কেমনই কমানো যায়, একটু যদি আমরা চিন্তা করি কি করতে হবে? তাহলে ব্লাডে যে গ্লুকোজ আসছে, ব্লাডে যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকাতে হবে, এটা হচ্ছে একটা কাজ। ঠিক আছে, ঢুকাবে, তাহলে আপটেক বাড়াতে হবে। এই শব্দটা বলতেই হবে পরীক্ষায় যে আপটেক অফ গ্লুকোজ বাই দ্য ইনসুলিন সেন্সিটিভ সেল। সো আপটেক অফ গ্লুকোজ করতে হবে, তাহলে সেলের ভিতরে ঢুকে গেলে গ্লুকোজ লেভেল কমলো। এখন সেলের ভিতরে শুধু ঢুকে গেলেই হবে? বিভিন্ন জায়গায় তো গ্লুকোনিওজেনেসিস সিস্টেম আছে আমাদের বডিতে, সেটা দিয়ে নতুন নতুন গ্লুকোজ নন কার্বোহাইড্রেট সোর্স থেকে তৈরি হয়, প্রোটিন থেকে, ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সে অন্য খান থেকে যদি গ্লুকোজ তৈরি হতে থাকবে, সে কতক্ষণ আর সেলের ভিতরে ঢুকে কতটুকু কাজ করতে হবে? তাহলে নতুন যে যেন গ্লুকোজ না আসে সেটার ব্যবস্থা করতে হবে, তাহলে তাকে গ্লুকোনিওজেনেসিসটা ইনহিবিট করতে হবে। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাকশন এটা না, আমরা যদি একটু চিন্তা করি যে ইনসুলিন মুডের উপর কী করে, একটা হচ্ছে গ্লুকোজ আপটেক করাবে, গ্লুকোজ আপটেক, এটা মনে হয় তোমরা দেখতে পাবা না, ছোটো হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েট অ্যাকশনটা পরে বলছি, বুঝাচ্ছি। আমি যদি একটু বলি যে মোটের উপর ইনসুলিনের উদ্দেশ্য কী, উদ্দেশ্য হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, ইনসুলিন এই হচ্ছে ডিক্রিজ ব্লাড গ্লুকোজ। ঠিক আছে, ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে। অ্যান্ড ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে গিয়ে কী করবে? একটা হচ্ছে আপটেক অফ গ্লুকোজ, আপটেক অফ গ্লুকোজ। তারপরে কি, নতুন গ্লুকোজ যাতে তৈরি না হয় সেজন্য গ্লুকোনিওজেনেসিস কমাতে হবে। সো ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস, ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস। তারপরে 3 নাম্বার কি, শুধু সেলের ভিতরে আমি যত ঢুকাচ্ছি ততটুকু আমার কাজ হচ্ছে না, বাকি গ্লুকোজ কী করব? যেগুলো ঢুকাচ্ছি আমি হয়তো সেইভাবে এক্সারসাইজ হচ্ছে না, অত বডির নিড নাই, ভবিষ্যতে লাগবে, তাহলে গ্লুকোজকে যদি আমি ছেড়ে দিই সে তো ব্লাডেই থেকে যাবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়েই থাকবে। তাহলে কী করতে হবে? একে আমি যদি গ্লুকোজকে জমিয়ে রাখতে পারি সেলের ভিতরে, লিভারের ভিতরে গ্লুকোজকে যদি জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু ব্লাডে গ্লুকোজ লেভেলটা কম থাকে। তাহলে যেটা আমার ইউজ হচ্ছে না গ্লুকোজ, সেই গ্লুকোজকে যদি আমি গ্লাইকোজেনে কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কম থাকতেছে। তাহলে কী করবে? ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস। গ্লুকোজকে গ্লাইকোজেন, আমরা জানি গ্লুকোজের পলিমার গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেন সিনথেসিস করে যদি জমা করে রাখতে পারি মাসল এবং লিভারের মধ্যে, তাহলে একটু ব্লাড গ্লুকোজ লেভেল কমবে। ঠিক আছে,
তারপরে যেটা যে এই যে গ্লুকোজ, এক্সট্রা গ্লুকোজকে শুধু গ্লাইকোজেন হিসেবে না, একে যদি আমি ফ্যাটে কনভার্ট করতে পারি, ফ্যাটে কনভার্ট করি, তাহলে কি হবে? তাহলে ফ্যাট হিসেবে একে আমি জমা রাখতে পারবো। তাহলে সে কী করবে? ইনক্রিজ ফ্যাট সিনথেসিস। সে ফ্যাট সিনথেসিস করে এই গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করে ফ্যাট হিসেবে ডিপোজিশন করবে। তাহলে গ্লুকোজ কমে গেল। আরেকটা জিনিস যেটা করবে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে। কী কারণে প্রোটিন সিনথেসিস করবে? বডির গ্রোথ করার জন্য। সো যেহেতু একটা প্রোটিন এনজাইম, ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস যাতে বেশি বেশি কাজ করতে পারে, বডির বাল্ক বাড়ে, সেই কারণে প্রোটিন সিনথেসিস করবে। তাহলে এইটা হচ্ছে এভারেজ হচ্ছে মূল উদ্দেশ্য, যেটা আমরা মেকানিজম অফ অ্যাকশন নিয়ে দেখলাম যে একটা ইনসুলিনের মূল উদ্দেশ্য ব্লাড গ্লুকোজ লেভেল কমাইতে হলে তাকে কী করতে হবে? সেলের ভিতরে গ্লুকোজ ঢুকাতে হবে। আর সব গ্লুকোজ কাজে লাগবে না, তাহলে কিছু গ্লুকোজ যেগুলো কাজে লাগবে না সেটাকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখবে। গ্লাইকোজেন জমা হওয়ার আমরা জানি দুটো জায়গায়, একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে মাসল। তাহলে মাসল লিভারে সে গ্লাইকোজেন হিসেবে জমা হবে। তারপরে যে গ্লুকোজ রয়ে গেলো তাদেরকে কী করবে? তাহলে তার চিন্তা হচ্ছে এটাকে যদি আমি কোনোভাবে ফ্যাটে কনভার্ট করি, ফ্যাট কনভার্ট করে ফ্যাটি টিস্যু হিসেবে জমা রাখতে পারবো। কারণ ফ্যাট থেকে আসাটা একটু কঠিন, তাহলে অনেক দিনের জন্য সে জমা রাখতে পারবে গ্লুকোজটাকে। তাহলে ফ্যাটে কনভার্ট করে, তো ফ্যাট ফ্যাটে হচ্ছে সিনথেসিস বাড়িয়ে দিয়ে গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করে সেটা হিসেবে জমা রাখবে বডিতে। আর সাথে কি? প্রোটিন সিনথেসিস করাবে। আরেকটা জিনিস কি? ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, সেটাকে ঠেলে ঠেলে সে সেলের ভিতরে ঢুকাবে, পটাশিয়াম লেভেলটাকে কমিয়ে দিবে। তাহলে অ্যাভারেজে হচ্ছে ইনসুলিনের এটাই উদ্দেশ্য। তো আমরা দেখলাম যে র্যাপিড অ্যাকশনে সে যখন যেহেতু ব্লাড গ্লুকোজ লেভেল বেশি অথবা অ্যামাইনো অ্যাসিডের বেশি, পটাশিয়াম বেশি, এদেরকে সে র্যাপিডলি সেলের ভিতরে ঢুকাবে। এটা তার র্যাপিড অ্যাকশন। ইন্টারমিডিয়েট অ্যাকশনে যখন আপটেক গ্লুকোজ শেষ হয়ে গেল, অর্থাৎ এই কাজটা তার হয়ে গেল, আপটেক অফ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম, এই কাজটা হয়ে গেল সেকেন্ডসের ভিতরে, তখন তাকে কী করতে হবে? বাকি কাজের দিকে মনোযোগ দিতে হবে। যে গ্লুকোজ তো সেলের ভিতরে ঢুকিয়ে দিলাম, এখন যেগুলো কাজে লাগতেছে না এগুলোকে তাহলে আমি একটু ঠিক করি। এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন। ইন্টারমিডিয়েট যেটা মিনিটস ধরে সে করবে। কি করবে তাহলে? স্টিমুলেশন অফ প্রোটিন সিনথেসিস। তাহলে ইন্টারমিডিয়েটের এটা চলে গেল প্রথম যেটা, সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন। আর পরের যেগুলো সেগুলো মেনলি হচ্ছে তার ইন্টারমিডিয়েট অ্যাকশন। তাহলে যেটা বললাম ইন্টারমিডিয়েট অ্যাকশন, ইন্টারমিডিয়েট অ্যাকশন এটা হবে কতক্ষণে? মিনিটসে। তাহলে মিনিটসে সে কী কী করবে? আমরা বললাম যে বাকি যে কাজগুলো সেটা। তাহলে একটা হচ্ছে প্রোটিন ইনক্রিজ করবে, প্রোটিন সিনথেসিস, ডিগ্রেড করবে, ডিক্রিজ করবে কি? প্রোটিন ডিগ্রেডেশন, প্রোটিন যেন ভেঙে না যায় সেটার ইনহিবিট করে রাখবে। ডিগ্রেডেশন, প্রোটিন ব্রেকডাউনটা কমাবে। তারপরে যেটা আমরা বললাম ওই যে গ্লুকোজকে করতে হবে, তাহলে গ্লাইকোজেন সিনথেসিস করতে হবে। তাহলে অ্যাক্টিভেশন অফ দ্য অ্যাক্টিভেশন অফ গ্লাইকোলাইটিক এনজাইম, গ্লাইকোজেনিক যেটা গ্লাইকোজেনেসিস যেটা করবে, সেই এনজাইমকে অ্যাক্টিভেট করবে, করে কি করবে? গ্লাইকোজেন সিনথেসিস করাবে। গ্লাইকোজেন সিনথেসিস করাবে। আরেকটা কি করবে? গ্লুকোনিওজেনেসিস যাতে না হয়, তাহলে ইনহিবিশন অফ গ্লুকোনিওজেনেসিসের যে এনজাইম আছে সেটা হচ্ছে ফসফোরাইলেজ। ঠিক আছে, ফসফোরাইলেজ এবং গ্লুকোনিওজেনেটিক যে জেনেসিস যে এনজাইম সেগুলোকে ইনহিবিশন করবে। সো ফসফোরাইলেজ অ্যান্ড গ্লুকোনিওজেনিক এনজাইমস, এই এনজাইমগুলোকে ইনহিবিশন করাবে। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাকশন অর্থাৎ মিনিটসের মধ্যে সে তখন কি করবে? একটা হচ্ছে প্রোটিনকে স্টিমুলেশন করাবে, প্রোটিন সিনথেসিস,
প্রোটিন ডিগ্রেডেশনটা কমিয়ে দেবে, ইনহিবিশন করবে, অ্যাক্টিভেশন করবে যাতে গ্লাইকোজেন সিনথেসিস বেরি হয়, তাহলে গ্লাইকোজেনিক যে এনজাইম আছে সেগুলোকে সে স্টিমুলেশন করবে, আর ইনহিবিশন করবে যাতে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজ তৈরি না হতে পারে সেটার মধ্যে। তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন। অ্যান্ড আলটিমেটলি তাহলে লং অ্যাকশন কি? তাহলে ডিলেইড যেটা অ্যাকশন, ডিলেইড অ্যাকশন, ডিলেইড অ্যাকশন হচ্ছে আওয়ার্সের মধ্যে, আওয়ার্স। তাহলে আগে দেখলাম র্যাপিড অ্যাকশন সেকেন্ডস, ইন্টারমিডিয়েট অ্যাকশন মিনিটস, আর ডিলেইড অ্যাকশন যেটা সেটা হবে আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, এটা করবে কি? ইনক্রিজ mRNA মেসেঞ্জার আরএনএ তৈরি করা প্রোটিন সিনথেসিসের জন্য, আরেকটা জিনিসের জন্য সেটা হচ্ছে লাইপোজেনিক ফাংশনের জন্য। ওই যে গ্লুকোজকে লিপিড হিসেবে জমা রাখতে হবে, সো লাইপোজেনিক, লাইপোজেনিক এনজাইম কি আছে, ঠিক আছে, লাইপোজেনিক অ্যান্ড আদার এনজাইমস, ঠিক আছে। তাহলে ইনক্রিজ দ্য মেসেঞ্জার আরএনএ ফর লাইপোজেনিক অ্যান্ড আদার এনজাইমস, অর্থাৎ লাইপোজেনেসিস গ্লুকোজ থেকে লিপিড প্রোডাকশনের জন্য যে এনজাইমগুলো লাগবে, সেই এনজাইমগুলো প্রোটিন সিনথেসিসের জন্য যে এনজাইমগুলো লাগবে সেগুলোকে ডিলেইড ইফেক্টের মাধ্যমে সে তৈরি করবে, তৈরি করে হচ্ছে গ্লুকোজকে ফ্যাট হিসেবে জমা রাখার যে চেষ্টা, সেই চেষ্টাটা সে করবে ডিলেইড, অর্থাৎ আওয়ার্স ধরে। এটাগুলো টাইম অফ অ্যাকশন হিসেবে। তাহলে মোটের উপর আলাদা করে তাহলে আমরা কীভাবে দেখব প্রত্যেকটা জিনিসের উপর কীভাবে কাজ করে, আমরা যদি একটু চিন্তা করি। তাহলে কার্বোহাইড্রেটের ওপর কি কাজ করে সে? কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কি কাজ করবে? কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর সবাই এখন ইজিলি বলতে পারবে। কি করবে? প্রথমেই বলতে হবে ট্রান্সপোর্ট, ইনক্রিজ ট্রান্সপোর্ট অ্যান্ড আপটেক অফ গ্লুকোজ বাই দ্য সেলস। সো ইনক্রিজ ট্রান্সপোর্ট অ্যান্ড uptake of glucose by the cells, ঠিক আছে। তারপরে কি করবে সবাই? পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। সো ইনক্রিজ দ্য পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ, গ্লুকোজ সেলের ভিতরে যে গ্লুকোজ যাতে ভাঙে গ্লাইকোলাইসিস হয়, সেই কাজটাও সে করবে। সো ইনক্রিজ পেরিফেরাল utilization of glucose, সেলের ভিতরে শুধু ঢুকালে হবে না, সেই গ্লুকোজটা যাতে ভেঙে শক্তি তৈরি হয় অর্থাৎ গ্লাইকোলাইসিস হয় সেটা হচ্ছে করবে সে। তারপরে কি? ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস, অর্থাৎ গ্লাইকোজেনেসিস যেটা আমরা বলতেছি, গ্লাইকোজেনেসিস ইনক্রিজ করবে গ্লাইকোজেন সিনথেসিস, আর ইনহিবিট করবে কি? ইনহিবিট করবে গ্লাইকোজেনোলাইসিস, যাতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি না হয় সেটার জন্য গ্লাইকোজেনোলাইসিস। আর কি করবে? ইনহিবিট গ্লুকোনিওজেনেসিস। তাহলে কার্বোহাইড্রেটের ওপর কাজ কতগুলো? প্রথমে আমরা বললাম যে ইনক্রিজ দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড আপটেক অফ গ্লুকোজ বাই দ্য সেল, তাহলে সেলের ভিতরে গ্লুকোজ ঢুকাবে, আপটেক করাবে গ্লুকোজ। আমরা ছবিতে মেকানিজম একসময় দেখছি যে যেই মুহূর্তে ইনসুলিন সে বাইন্ড করছে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে গ্লুকোজের চ্যানেল খুলে যায়, সেই চ্যানেল দিয়ে গ্লুকোজ ঢুকে, ঠিক আছে। গ্লুট ট্রান্সপোর্ট যেটা সেইটা বেড়ে যায় এবং হচ্ছে এই ট্রান্সপোর্ট আর গ্লুট ট্রান্সপোর্ট 4 সেটা খুলে যায় এবং গ্লুকোজ কিন্তু সেলের ভিতরে ঢুকতে থাকে। সো এই ইনক্রিজ ট্রান্সপোর্ট অ্যান্ড আপটেক অফ গ্লুকোজ বাই দ্য সেল হবে। তারপরে যেটা সে করবে সেটা হচ্ছে এই যে সেল গ্লুকোজটা ঢুকলো
তাকে দুইটা কাজ করবে, একটা হচ্ছে ভেঙে ফেলতে হবে গ্লুকোজকে, তাহলে গ্লাইকোলাইসিস করবে, একটা হচ্ছে যে গ্লুকোজ লাগতেছে না তাকে জমা করতে হবে, তাহলে সে গ্লাইকোজেনেসিস করবে। তাহলে ইনক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ দ্য গ্লুকোজ, ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস, যেটা বলি আমরা গ্লাইকোজেনেসিস। আর যে জমা গ্লাইকোজেন আছে সেটা ভেঙে যাতে গ্লুকোজ না হতে পারে তাহলে ইনহিবিট করে রাখবে গ্লাইকোজেনোলাইসিস। আর একই সাথে অন্যান্য সোর্স থেকে যেন গ্লুকোজ তৈরি না হতে পারে, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজ যাতে তৈরি না হতে পারে সেজন্য ইনহিবিট করে রাখবে গ্লুকোনিওজেনেসিস। মোটার উপর কার্বোহাইড্রেটের উপর এই হলো এই তার মোটামুটি হচ্ছে 5টা কাজ। প্রোটিনের উপর কি করবে? তাহলে প্রোটিনের উপর কি কাজ করে? কার্বোহাইড্রেট বাদ, এরপরে হচ্ছে প্রোটিন মেটাবলিজম। প্রোটিন মেটাবলিজম আমরা সবাই জানি প্রোটিন সে বডি গ্রোথে হেল্প করবে, প্রোটিন সিনথেসিসে হেল্প করবে। সো প্রোটিন সিনথেসিসের যতগুলো প্রক্রিয়া আছে সে ইনক্রিজ কি করবে? অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট। আমরাই বলেছিলাম সেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিড ঢুকাবে যাতে কি হয় নতুন প্রোটিন তৈরি হতে পারে। সো ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড ইনটু দ্য সেল। তাহলে অ্যামাইনো অ্যাসিড যখন ঢুকে গেল তাহলে কি হবে? প্রোটিন সিনথেসিস অ্যাসিলেট করবে। সো অ্যাসিলারেট প্রোটিন সিনথেসিস। আর কি করবে? প্রোটিন ক্যাটাবলিজম, যে বললাম ইনহিবিট প্রোটিন ক্যাটাবলিজম আর প্রোটিন ডিগ্রেডেশন। ক্যাটাবলিজম আর ডিগ্রেডেশন। তাহলে প্রোটিনের উপর হচ্ছে সব অ্যানাবলিক ফাংশন। তার প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সপোর্ট সেলের ভিতরে ঢুকানোর পরে সে হচ্ছে স্টিমুলেশন করবে প্রোটিন সিনথেসিস যাতে হয় নতুন প্রোটিন তৈরি করার জন্য, এবং যাতে প্রোটিন ভেঙে না যায় সেজন্য ইনহিবিট করে রাখবে প্রোটিন ক্যাটাবলিজম। এটা হচ্ছে প্রোটিন মেটাবলিজমের উপর তার ফাংশন। ফ্যাটের উপর কি করবে? ফ্যাটের উপর অলরেডি আমরা জানি ফ্যাটের উপর কি করবে? আমরা বলছি ফ্যাট সিনথেসিস করবে। কিভাবে? এই যে সেলের ভিতরে যে গ্লুকোজ দিতেছে সেই গ্লুকোজকে সে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ট্রান্সফার করবে এবং আলটিমেটলি সেখান থেকে সে ট্রাইগ্লিসারাইড তৈরি করবে, টিজি তৈরি করবে। সো সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটের উপর যেটা করে সেটা হচ্ছে সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড এবং এই গ্লুকোজ থেকেই কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং ট্রাইগ্লিসারাইড করবে এবং কি করবে? আলটিমেটলি যে ফ্যাট তৈরি হলো তাহলে এটাকে ট্রান্সপোর্ট করবে টু অ্যাডিপোজ টিস্যু। ট্রান্সপোর্ট অফ ফ্যাটি অ্যাসিড টু অ্যাডিপোজ টিস্যুতে নিয়ে এই ফ্যাটগুলোকে জমা রাখবে। ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি করবে? স্টোরেজ অফ ফ্যাট করবে। ফ্যাট। তাহলে আমরা বললাম ফ্যাট মেটাবলিজমে তার উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করতেছে, গ্লিসারয়েড তৈরি করছে, আলটিমেটলি সেখান থেকে সে ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। সো ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড তৈরি করবে, এদেরকে এই ফ্যাটগুলোকে ট্রান্সপোর্ট করে নিয়ে অ্যাডিপোজ টিস্যুতে যাবে এবং আলটিমেটলি ফ্যাট হিসাবে স্টোর করে রাখবে। এবং আলটিমেটলি কি অন গ্রোথের উপর কি কাজ করে? ইট প্রমোটস দ্য গ্রোথ অফ দ্য বডি। যেহেতু নতুন প্রোটিন তৈরি হচ্ছে, ফ্যাট জমা হচ্ছে, আলটিমেটলি বডির গ্রোথ হচ্ছে। তাহলে অন গ্রোথ কি কাজ করে? গ্রোথের উপর কাজ কি? ইট প্রমোটস গ্রোথ অফ দ্য বডি। ঠিক আছে? তাহলে আলাদা আলাদাভাবে আমরা ফ্যাট প্রোটিনের উপর কাজ করলে এখন আমরা হচ্ছে মাসেলে কিভাবে কাজ করে, লিভারে কিভাবে কাজ করে একটু জেনে নেব। তাহলে যদি একটু লিভারে চিন্তা করি, লিভারে যখনই তাহলে লিভারে সে কি করবে?
যখনই আমরা খাবার খাচ্ছি সেলের ভিতরে ইনসুলিন সেন্সিটিভ সেলের ভিতরে গ্লুকোজ ঢুকতেছে। আলটিমেটলি এই গ্লুকোজ লিভারে এই গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে ডিপোজিটেড থাকতেছে লিভারের ভিতরে, ঠিক আছে। তাহলে যখনই হচ্ছে ব্লাডের কনসেন্ট্রেশন, গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়তে হয়, ইনসুলিন সিক্রেশন করে এবং লিভার হচ্ছে এই গ্লুকোজকে সে হচ্ছে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভারে জমা রাখে, ঠিক আছে। এখন কথা হচ্ছে মাসেলের, ঠিক আছে। আমরা একটু নর্মালি যদি বলি যে ইনসুলিনের ডেফিসিয়েন্সি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তার মানে ব্লাড থেকে গ্লুকোজ সেলের ভিতর ঢুকতে পারে না, কারণ ঢুকায় হচ্ছে ইনসুলিনের যখন ডেফিসিয়েন্সি থাকে আমরা দেখব ডায়াবেটিস মেলাইটাস হয়। কিন্তু এই যে ডায়াবেটিস রোগীদের আমরা কেন বলি এক্সারসাইজ করার জন্য, নর্মালি যখন আমরা এক্সারসাইজ করি, স্পেশালি যখন মডারেট এবং হেভি এক্সারসাইজ যখন আমরা করি, তখন আমাদের মাসেলের মেমব্রেনগুলোর, ঠিক আছে, গ্লুকোজ তো অনেক প্রয়োজন হয়, যেহেতু এক্সারসাইজ করার সময় অনেক বেশি মাসেল তখন গ্লুকোজ খুঁজবে এক্সারসাইজ করার জন্য, যেহেতু হচ্ছে এনার্জি ইউজ করার জন্য ঠিক আছে। কিন্তু এই সময় মাসেলের যে মেমব্রেন, সেই মেমব্রেনগুলো ইনসুলিনের প্রতি অনেক বেশি হচ্ছে পারমাবল হয়ে যায়, তখন গ্লুকোজের পেত্রি, তখন ইনসুলিনেরও প্রয়োজন হয় না। একটা এক্সারসাইজ যখন আমরা মডারেট এবং হেভি এক্সারসাইজ করি, তখন মাসল সেলগুলো অটোমেটিক্যালি পারমাবল টু দ্য গ্লুকোজ হয়ে যায় ইনসুলিনের উপস্থিতি ছাড়াও। অর্থাৎ মডারেট এবং সিভিয়ার এক্সারসাইজের সময় মাসেলের ভিতর গ্লুকোজ ঢুকানোর জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না। সেই কারণে কিন্তু এক্সারসাইজ করতে বলা হয়। যখন এক্সারসাইজ করবে মাসেলের যখন গ্লুকোজ নিড বেড়ে যাবে, সে অটোমেটিক্যালি গ্লুকোজের জন্য পারমাবল হয়ে যাবে, ব্লাডের যে গ্লুকোজ আছে অটোমেটিক্যালি মাসেলের ভিতর যাবে এবং এটা গ্লাইকোলাইসিসে ব্রেকডাউন হবে হচ্ছে এনার্জি তৈরি করার জন্য, এক্সারসাইজের যে এনার্জি প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে যার ইনসুলিন কম আছে তারও কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল ইনসুলিন ছাড়াই নর্মাল হয়ে যেতে পারতেছে যদি আমি এক্সারসাইজ করি। মডারেট এবং এক্সারসাইজ হচ্ছে মাইল্ড এক্সারসাইজে হবে না, মাইল্ড এক্সারসাইজে হচ্ছে গ্লুকোজ ইনসুলিন লাগবে সেলে ঢুকাতে, কিন্তু যদি মডারেট এবং হেভি এক্সারসাইজ করি সেক্ষেত্রে কিন্তু ইনসুলিন ছাড়াই মাসল সেলের ভিতরে কিন্তু গ্লুকোজ অটোমেটিক্যালি ঢুকে যায়, কারণ তখন মাসল সেলগুলো খুব পারমাবল হয়ে যায় গ্লুকোজের প্রতি, ঠিক আছে, মোর পারমাবল হয়ে যায় গ্লুকোজের প্রতি, হ্যাঁ, ইভেন ইন অ্যাবসেন্স অফ ইনসুলিন ছাড়াও তারা খুব বেশি হচ্ছে পারমাবল হয়ে যায়, কারণ তার নিড বেড়ে গেছে, মাসলের নিড বেড়ে যায়, সে গ্লুকোজের ভিতর প্রতি বেশি হয়ে যায়, তখন সে গ্লুকোজ অটোমেটিক্যালি সে দ্বার খুলে দেয় যে সব দ্বার খুলে গেলে তুমি চলে আসো, আমাকে লাগবে, আমার এখন গ্লুকোজ দরকার, আমার এনার্জি তৈরি করতে হবে, তখন হচ্ছে গ্লুকোজগুলো সেলের ভিতরে ঢুকতে থাকে। মাসল সবচেয়ে বেশি প্রেফার করে তো হচ্ছে গ্লুকোজকে, সো গ্লুকোজ ঢুকতে থাকে এবং গ্লুকোজ হচ্ছে মাসেলের ভিতরে গিয়ে ব্রেকডাউন হয়, আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু নর্মালি নেমে যায়, ঠিক আছে। এবং যখন এই গ্লুকোজ অনেক অ্যামাউন্টে হচ্ছে যখন মাসেলের ভিতর ঢুকে যায়, ঠিক আছে, তখন কিন্তু, ঠিক আছে, দুটো জিনিস হবে। যখন এই গ্লুকোজের যে পার্টটা ইউজের হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে, যেটা পার্ট ইউজ হবে না কি হবে, এইখানে দুটো কাজ হবে। এক হচ্ছে গ্লাইকোজেনেসিস হবে, গ্লাইকোজেনেসিসের মাধ্যমে মাসলে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে ডিপোজিট থাকবে, আরেকটা হচ্ছে, ঠিক আছে, গ্লাইকোজেন হিসেবে ডিপোজিট হবে। এবং ঠিক আছে, এবং যেটার কারণে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে এক্সারসাইজের বেশি যখন লার্জ মিলের হচ্ছে আমরা গ্লুকোজ নেই, ঠিক আছে, একটা খাওয়ার পরে তখন ইনসুলিন সিক্রেশন কিন্তু হাই থাকে, এবং এই হাই ইনসুলিন নর্মালি যেটা হয় যখন আমরা মিল খাচ্ছি অনেক বেশি ফ্যাটি গ্লুকোজ খাচ্ছি, ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি, তখন কিন্তু ইনসুলিন সিক্রেশন হচ্ছে এবং হয়ে এই সব গ্লুকোজকে সে মাসেলের ভিতরে ট্রান্সপোর্ট করতেছে। মাসেলে যখন হচ্ছে আমার মাসেল কিন্তু তখন ইউজ হচ্ছে না, তখন কিন্তু এই গ্লুকোজটা মাসেলের ভিতরে গ্লাইকোজেন হিসেবে কিন্তু জমা থাকতেছে। তাহলে লিভারে গ্লাইকোজেন হিসেবে জমা করতেছে, মাসল গ্লাইকোজেন হিসেবে কিন্তু ইনসুলিনকে হচ্ছে জমা
জমা রাখতেছে। আর যখন আমরা এক্সারসাইজ করতেছি, মডারেট এবং হেভি এক্সারসাইজ, ইনসুলিন না থাকলেও, ইনসুলিন থাকলে তো সেলের ভিতর ঢুকতেছে, ইনসুলিন না থাকলেও কিন্তু অটোমেটিক্যালি গ্লুকোজ সেলের ভিতর চলে যাচ্ছে, কারণ হেভি এক্সারসাইজে মাসল ব্যবহার করতেছে গ্লুকোজকে। ঠিক আছে, তারপরে ফ্যাটে কি হচ্ছে? গ্লুকোজে আমরা বলেছিলাম যে ইনসুলিন হচ্ছে গ্লুকোজের বডির যে টিস্যুগুলো আছে সেগুলোকে গ্লুকোজের গ্লাইকোলাইসিস বাড়িয়ে দেয়, ইউজ বাড়িয়ে দেয়। ঠিক আছে, তার ফলে কি হয়? ফ্যাটের ইউজটা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনসুলিন মেনলি ফ্যাট স্পেয়ারার হিসেবে কাজ করতেছে। আমরা বলেছিলাম এর মধ্যে গ্রোথ হরমোনের ক্ষেত্রে আমরা বলেছিলাম কিন্তু তারা গ্লুকোজ স্পেয়ারার হিসেবে কাজ করে, কিন্তু এখানে কিন্তু ফ্যাট স্পেয়ারার হিসেবে কাজ করতেছে। সে হচ্ছে কি গ্লুকোজকে, অর্থাৎ গ্লুকোজকে হচ্ছে ফ্যাটের চেয়ে বেশি প্রেফার করাচ্ছে হচ্ছে গ্লুকোজের ইউজটাকে। সো যখন ইনসুলিন ইনক্রিজ হয়ে যাচ্ছে, বডির টিস্যুগুলো গ্লুকোজকে, ফ্যাটের চেয়ে গ্লুকোজকে বেশি প্রেফার করতেছে এবং গ্লুকোজকে ভাঙতেছে, ফ্যাটকে না। তাহলে ফ্যাট স্পেয়ারার হিসাবে কাজ করবে। আরেকটা জিনিস যেটা আমরা বললাম সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করাবে। যখন আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এক্সেস গ্লুকোজটা হচ্ছে লিভারে হয়ে যায় এবং লিভারে গিয়ে সে লাইপোপ্রোটিন, আমরা জানি যে লাইপোপ্রোটিন লিভারে তৈরি হয়। ঠিক আছে, এবং এই যে লাইপোপ্রোটিন তৈরি হয় সেটা কিন্তু পরবর্তীতে হচ্ছে ফ্যাটি অ্যাসিড হিসাবে হচ্ছে জমা হয় এডিপোস টিস্যুতে, স্টোর হয়ে থাকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে ফাংশন অফ হচ্ছে ইনসুলিন যদি আমরা এক একটা জায়গায় হিসেবে দেখি, তাহলে কোথায় কি হিসেবে সে কাজ করে? লিভারে কি করছে? তাহলে আমরা এর আগে দেখলাম টাইম হিসেবে র্যাপিডলি সে আপটেক করাচ্ছে, ইন্টারমিডিয়েটে সে হচ্ছে প্রোটিন সিনথেসিস করাচ্ছে, প্রোটিন ডিগ্রেডেশন কমাচ্ছে, গ্লুকোনিওজেনেসিস কমাচ্ছে, গ্লাইকোজেন সিনথেসিস করাচ্ছে। আর লং টার্ম অর আওয়ার্স ধরে হচ্ছে সে যে বডির গ্রোথের যে অ্যাকশন, অর্থাৎ মেসেঞ্জার আরএনএর মাধ্যমে, আদার এনজাইমসের মাধ্যমে গ্রোথের যে অ্যাকশন, সেই গ্রোথটা করাচ্ছে, ফ্যাট তৈরি করছে, গ্লুকোজকে ফ্যাট হিসেবে কনভার্ট করে ডিপোজিটেড করতেছে। তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি লিভারে কি কাজ করছে? লিভারে হচ্ছে, তাহলে লিভারে যদি হয়, লিভারে কি কি কাজ করে? সে লিভারে গ্লুকোজ ঢুকতেছে, তাহলে প্রথমে যে কাজ করতেছে সেটা হচ্ছে আপটেক অফ গ্লুকোজ বাই দ্য লিভার। তারপরে এটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস করাচ্ছে, তাহলে ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস অর্থাৎ গ্লাইকোজেনেসিস। কথা কিন্তু একই, গ্লাইকোজেনেসিস। আলাদা আলাদা করে অনেক সময় বলে যে লিভারে কাজ কি, অ্যাডিপোস টিস্যুতে কাজ কি, সেজন্য আমরা আলাদা করে জিনিসগুলো একটু হচ্ছে জানছি। তাহলে ইনক্রিজ করবে গ্লাইকোজেন সিনথেসিস, দ্যাট মানে গ্লাইকোজেনেসিস, ডিক্রিজ করাবে গ্লুকোজ আউটপুট লিভার থেকে গ্লুকোজ যাতে না বের হয়, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস ইনহিবিট করবে, গ্লাইকোজেনোলাইসিস ইনহিবিট করাবে। আর ইনহিবিট করাবে কি? ইনহিবিট গ্লুকোনিওজেনেসিস। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে সেই কাজগুলো করাবে। তাহলে গ্লাইকোজেনেসিস করাবে, গ্লাইকোজেনোলাইসিস প্রিভেনশন করাবে, গ্লুকোনিওজেনেসিস প্রিভেনশন করাবে। আর কি করাবে? প্রোটিন সিনথেসিস করাবে, লিপিড সিনথেসিস করাবে, কিটোজেনেসিসটা ডিক্রিজ করাবে। ফ্যাটের যে ইউজ, ফ্যাট থেকে কিটোসিস তৈরি করা, এই প্রসেসটাকে সে ডিক্রিজ করে দেবে। তাহলে লিভারের ওপর বললাম গ্লুকোজের ওপর এই কাজগুলো, প্রোটিনের ওপর প্রোটিন সিনথেসিস, ফ্যাটের ওপর লিপিড সিনথেসিস, আর তাইলে লিপিড সিনথেসিস, ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, আর হচ্ছে লিপিড সিনথেসিস করা, ডিক্রিজ কিটোজেনিক ইফেক্ট, কিটোজেনেসিস, অর্থাৎ ফ্যাটকে ভেঙে কিটোন বডি তৈরি হওয়া, সেই কিটোজেনেসিসটাকে ডিক্রিজ করে দেবে। এটা হচ্ছে লিভারের ফাংশন। মাসেলের মধ্যে কি হবে?
মাসেলে একই রকম। মাসেলে এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। মাসেলে কী করবে, অবশ্যই গ্লুকোজ এন্ট্রি করতেছে, তাহলে ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি আপটেক আর গ্লুকোজ আপটেক, গ্লুকোজ এন্ট্রি যেটাই বলি আমরা, গ্লুকোজ আপটেক করাচ্ছে। গ্লুকোজ আপটেক করা কী করবে, ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস, মাসেল গ্লাইকোজেন সিনথেসিস করাবে, অর্থাৎ গ্লাইকোজেনেসিস করাবে, মাসেল গ্লাইকোজেনেসিস করাবে, গ্লাইকোজেন সিনথেসিস করাবে, অর্থাৎ গ্লাইকোজেনেসিস করবে। তারপর কি, মাসেলে অ্যামাইনো অ্যাসিড ইনক্রিজ করাবে, তাহলে ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড আপটেক। যা কাজগুলো হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন এবং ইন্টারমিডিয়েট অ্যাকশনে সবই এখানে হবে। প্রোটিন সিনথেসিস বাড়াবে, সো ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস বাড়াবে, প্রোটিন ক্যাটাবলিজম কমাবে, ডিক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম। একটু মাথা চিন্তা করলে কিন্তু এগুলো নিজেরাই পারা যায়, এগুলো মুখস্থও দরকার পড়ে না। প্রোটিন ক্যাটাবলিজম কমাবে, কারণ এটা কাজই তো ইনসুলিনের এটা, ঠিক আছে। হ্যাঁ, ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিসটা ডিক্রিজ করবে। আর এটা কি, কিটোন বডি, সেই কিটোন আপটেক করাবে, ঠিক আছে। ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ। আর এটা কি, ইনক্রিজ কিটোন আপটেক বাই দ্য মাসলস ইউজ করার জন্য। কিটোন বডি যেগুলো আছে সেগুলোকে আপটেক করাবে। আর কি হবে, পটাশিয়াম আপটেক করাবে, যেহেতু পটাশিয়াম লেভেল বেশি হলে স্টিমুলেশন হয়, প্রোটিন সিনথেসিস, ইনসুলিনই হয়, সো ইনক্রিজ পটাশিয়াম আপটেক। যা কাজ আছে সবই কিন্তু মাসেলে হচ্ছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। গ্লুকোজ এন্ট্রি হচ্ছে, গ্লুকোজ ইউজ হচ্ছে, গ্লাইকোলাইসিস হচ্ছে, এক্সেস গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে ডিপোজিটেড হচ্ছে। তারপরে যেটা প্রোটিন স্টিমুলেশনের মধ্যে প্রোটিন সিনথেসিস করাচ্ছে, প্রোটিন ক্যাটাবলিজম প্রিভেন্ট করাচ্ছে। ফ্যাটের যে কিটোন বডি যদি থাকে সেটাকে আপটেক করতেছে ইউজের জন্য, গ্লুকোনিওজেনেসিস না হয় সেই ইনহিবিশন করে রাখতেছে। পটাশিয়াম থাকলে সে পটাশিয়ামটাকে আপটেক করে পটাশিয়ামের লেভেল কমাচ্ছে। এবং এটার জন্যই কিন্তু যাদের পটাশিয়াম লেভেল বেড়ে যায়, হঠাৎ করে যাদের হাইপার ক্যালেমিয়া হয়, হাইপার ক্যালেমিয়া ট্রিটমেন্টে কিন্তু স্যালাইনের সাথে হচ্ছে ইনসুলিন অ্যাড করে দেওয়া হয়, ইনসুলিন দেওয়া হয়। এই ইনসুলিন ইঞ্জেকশন, স্যালাইনের সাথে ইনসুলিন দেওয়া হয়, ইনসুলিনের ড্রিপ। এই ইনসুলিন তখন হচ্ছে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাতে সাহায্য করে। হাইপার ক্যালেমিয়া ট্রিটমেন্টে কিন্তু ইনসুলিন লাগে। তো এডিপোজ টিস্যুতে কী করে, একই ব্যাপার। এডিপোজ টিস্যুতে গ্লুকোজ ঢুকবে, গ্লুকোজ দিয়ে এই গ্লুকোজকে সে কিন্তু ফ্যাটি অ্যাসিডে ট্রান্সফার করবে। সো ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, গ্লিসারল ফসফেট তৈরি করবে, কারণ গ্লিসারল ফসফেট তৈরি করলে তো গ্লিসারল আসতে পারবে। সো গ্লিসারল ফসফেট সিনথেসিস করবে, ট্রাইগ্লিসারাইড তৈরি করবে এদের সাহায্যে, এবং ট্রাইগ্লিসারাইডের মাধ্যমে হচ্ছে এই যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলো থেকে ট্রাইগ্লিসারল তৈরি করবে, লাইপোপ্রোটিন লাইপেজ হবে, ঠিক আছে। নতুন প্রোটিন ফ্যাট তৈরি করতেছে এবং ফ্যাটগুলোকে ডিপোজিটেড রাখতেছে। আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে পটাশিয়াম ঢুকাবে এডিপোজ টিস্যুর ভিতরে। তাহলে এডিপোজ টিস্যুর ভিতরে গ্লুকোজ এন্ট্রি করাবে, সেই গ্লুকোজ থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করাবে, গ্লিসারল ফসফেট সিনথেসিস করাবে, ট্রাইগ্লিসারাইড তৈরি করে ডিপোজিশন করবে, লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করবে, এবং হরমোন সেন্সিটিভ যে লাইপেজগুলো আছে যেটা ফ্যাট ব্রেকডাউন করবে, সেই ফ্যাট ব্রেকডাউনটাকে ইনহিবিশন করিয়ে রাখবে, এবং পটাশিয়ামটাকে হচ্ছে এডিপোজ টিস্যুর ভিতরে ঢুকাবে। এগুলো হচ্ছে ভ্যারিয়াস টিস্যুর ওপর হচ্ছে ইনসুলিনের ইফেক্ট। পরীক্ষায় অনেক সময় আসে যে হোয়াট আর দ্য ইফেক্ট অফ ইনসুলিন অন ভ্যারিয়াস টিস্যুস অফ দ্য বডি। যখন টিস্যুস অফ দ্য বডি আসবে তখন কিন্তু আলাদা করে মাসেলের ওপর কাজ, লিভারের ওপর কাজ, এবং হচ্ছে এডিপোজ টিস্যুর ওপর কাজ, সেগুলোকে আলাদা আলাদা দিতে হবে। আর যদি বলে যে কীভাবে অ্যাকশন করে টাইম অনুযায়ী, তখন কিন্তু র্যাপিড অ্যাকশন, ইন্টারমিডিয়েট এবং ডিলেড যে ইফেক্টগুলো সেগুলো করবে। অথবা ওভারঅল যদি জিজ্ঞেস করে কীভাবে কাজ করে, তখন আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন কমাবে। আরেকটা যেটা হচ্ছে কীভাবে ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, সেটা যদি বলে তাহলে যেভাবে সে কার্বোহাইড্রেটের উপর যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তাহলে ইনসুলিনের ডেফিসিয়েন্সি এবং ইনসুলিন নিয়ে আরও কিছু কথা আমরা নেক্সট ক্লাসে পড়বো, যেহেতু নেক্সট ক্লাসে আমরা গ্লুকাগন পড়বো। গ্লুকাগন রিলেটিভলি ছোট, আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের সিলেবাস অনুযায়ী ছোট। আমরা একটু গ্লুকাগন নিয়ে কথা বলবো, তার সাথে ইনসুলিনের ডেফিসিয়েন্সি এবং আদার কিছু জিনিস বিষয় নিয়ে আমরা একটু ডিটেলসে কথা বলবো। সো আজকের প্যানক্রিয়াটিক যে এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের যে লেকচার, তার সাথে ইনসুলিনের যে আলোচনা, সেটা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে
আশা করছি আমরা নেক্সট লেকচারে আমরা ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং গ্লুকাগন নিয়ে আমাদের আলোচনা করব, তার সাথে আমাদের হচ্ছে প্যানক্রিয়াস শেষ হবে। তো পরবর্তী লেকচারে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।